আসসালামু আলাইকুম। চ্যানেল আই নিউ ইয়র্কের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি আদিত্য শাহিন। প্রবাসের কথা অনুষ্ঠান আপনারা দেখছেন। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমরা প্রত্যাশা করছি। আপনারা জানেন প্রবাসের কথার একটি সংযোজন বেশ কিছুদিন চলছে। সেটি হচ্ছে উত্তর আমেরিকা তথা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত যেসব সংবাদপত্র, সেসব সংবাদপত্র নিয়ে শিরোনাম নিয়ে আলোচনা। আজও ঠিক সেই অনুষ্ঠানটি নিয়ে আমরা বসেছি। আজ আমাদের স্টুডিওতে রয়েছেন জন্মভূমি সম্পাদক রতন তালুকদার। ধন্যবাদ আদিত্য ভাই। জনাব রতন তালুকদার, কেমন আছেন আপনি? ভালো আছেন। আলোচনায় যাবার শুরুতেই আমি একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে আজকের সংবাদপত্র যেগুলো রয়েছে তার কয়েকটি সংবাদপত্রের প্রধান কয়েকটি শিরোনামে আমি দৃষ্টি রাখতে চাই। প্রথমেই রতন তালুকদার সম্পাদিত সাপ্তাহিক জন্মভূমির এবারের সংখ্যার প্রধান শিরোনাম, ট্রাম্প বনাম জিনপিং শুল্কযুদ্ধ, চীনের ওপর 245% শুল্ক আরোপ। ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয়। সাপ্তাহিক দেশের প্রধান শিরোনাম, অন্তর্বর্তী সরকার নিয়ে এখন অনেক প্রশ্ন, প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগ, শেখ হাসিনা রেহানা সহ 53 জনের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন 12 মে। সাপ্তাহিক ঠিকানা, খরাই রাজনীতি, খরাই অর্থনীতি, মামলা ব্যবসার ধুম, জনগণ মহাজনে নতুন প্যান্ডোরা। সাপ্তাহিক বাংলা পোস্ট, 100 দিনেই আস্থা হারিয়েছেন ট্রাম্প। সাপ্তাহিক প্রবাস, সংস্কারে বিএনপি জামাত এনসিপির তীব্র মতপার্থক্যে অন্তর্বর্তী সরকারের অপশন, জুনের আগে সংসদ নির্বাচন নাকি গণভোট। সাপ্তাহিক সাদা কালো, ভোটাধিকার পাচ্ছেন 1.5 কোটি প্রবাসী। 15 মের মধ্যে লিখিত মত দিতে হবে দলগুলোকে, 3 পদ্ধতির মধ্যে বেছে নেওয়া হবে একটি। সাপ্তাহিক আজকাল, প্রধান শিরোনাম, নিউ ইয়র্ক সিটিতে ক্র্যাকডাউন পরিকল্পনা, ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী সংকট। অনেকগুলো বিষয় আমরা হাতে পেলাম। এর মধ্যে আমি শুরুতেই যে বিষয়টি নিয়ে যেতে চাই, সাপ্তাহিক জন্মভূমির শিরোনামের দিকে একটু দৃষ্টি রাখতে চাই। বাংলাদেশ প্রসঙ্গ, ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয়। বেশ চিত্তাকর্ষক একটি শিরোনাম করেছেন জন্মভূমি সম্পাদক রতন তালুকদার। যদি এ বিষয় নিয়ে তিনি কথা শুরু করেন। ধন্যবাদ আদিত্য ভাই। প্রশ্নটা হলো যে আমাদের বাংলাদেশের এখন যে রাজনৈতিক পরিস্থিতি বা যে আমাদের রাজনীতি কিন্তু সবসময় বাস্তবতা এবং আমাদের যে রাজনৈতিক কালচার সেটার আবর্তেই চলতে থাকে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আজকে প্রায় 9 মাস অন্তর্বর্তীকালীন সরকারের। প্রথম 5 আগস্ট শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের জনগণের মাঝে যে উৎফুল্ল আনন্দ, ইউনূসকে পাওয়ার যে একটা উল্লাস, সেটা কিন্তু সব মহল থেকেই পাওয়া গেছে। আপনি যদি বলেন ধর্মীয় দলগুলো, আপনি যদি বলেন মডারেট দলগুলো, আপনি যদি বলেন যে একেবারে মুক্তিযুদ্ধের পক্ষেরও এক আওয়ামী লীগ যদিও সিন থেকে আউট হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ছাড়াও তো মুক্তিযুদ্ধের পক্ষের বহু লোক আছে। সর্বত্রই একটা জোয়ার ছিল, একটা উৎফুল্ল ছিল। কিন্তু কেন জানি আস্তে আস্তে এই জিনিসটা একটু ম্লান হয়েছে। আপনি সম্প্রতি দেশ থেকে ঘুরে আসছেন, আপনি নিশ্চয়ই কিছুটা টের পাইছেন। তো ইউনূস সরকারের কোনো কিছু কিন্তু খুব স্পষ্ট না। আপনি শুধু নির্বাচনের কথাটাই বলি। আজকে বিএনপি কী চায়? বিএনপি খুব সেঙ্গুইন, নির্বাচনটা হলেই তারা ক্ষমতায় যাবে, নির্বাচন হলে তারা পাশ করবে। এটা হলো বিএনপির ইস্যে। তো আমি যদি মনে করি নির্বাচনে আমি পাশ করব, তা আমি তো নির্বাচন সকাল বিকাল রাত দুপুর যখন খুশি তখন নির্বাচনেই যাবো। এটাই এখন আমার জপের মালা যে আমাকে নির্বাচন। আজকে যে মানবিক করিডোর বলেন, আর আপনি যদি বলতে চান যে আন্তর্জাতিক রিলেশনের কথা বলেন, ভারতের সাথে সম্পর্ক বলেন, আমার আর কোনো কিছু কিন্তু নিরাপদ না। যে জিনিসটা আপনাকে বলতে চেয়েছিলাম সেটা হলো যে ইউনূস সরকার কিন্তু একবারের জন্য একটা সিঙ্গুইন ডেট কিন্তু বলে নাই। প্রথম উনি শুরু করেছিলেন ডিসেম্বর থেকে মার্চ অথবা ডিসেম্বর থেকে জুন। অল্প সংস্কার, বেশি সংস্কার, মিডিয়াম সংস্কার, এই ধরনের কথাবার্তা। তো আপনি কোনটার উপরে আস্থা রাখবেন? উনি তো আপনাকে বলে নাই যে আমি এইটা করতে চাই। ওনার গোল কিন্তু উনি বলে নাই, ওনার গন্তব্যটা কোথায় বলে নাই। কিন্তু এখন স্পষ্ট হচ্ছে ওনার গন্তব্য কোথায়। এখন বলা যায়, কারণ উনি যখন আল জাজিরাকে বলেন
যে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকার উপরেই আস্থা রাখতে চায়, উনি কিভাবে বুঝলেন? অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আস্থা রাখতে চায় উনি বুঝলেন কিভাবে? উনি কি দেশে গণভোট করছেন? যে গণভোটের আপনি যেমন জানেন 77 সালে জিয়াউর রহমান হা না ভোট করেছিল, তার মেইন পলিটিক্যাল প্ল্যাটফর্মে যাওয়ার আগে সে কিন্তু হানা ভোট করেছিল, জনগণ হা ভোট দিচ্ছেন, উনি তারপরে এগিয়ে গেছেন, প্রথম জাগো দল, তারপর বিএনপি। ও এত দূর যাওয়ার দরকার নেই। তো উনি বলছে যে জনগণ আস্থা, কীভাবে জনগণ আস্থা রাখতে চায়? উনি ঈদের জামাত করতে গেছেন, সেখানে 2-4 জন তো ঈদ মুবারক জানিয়ে ওনার হাত ধরবে, পুলকিত হবে, স্বাভাবিক, ন্যাচারাল। এবং তারা বলতেও পারে যে স্যার আপনার আর বেশি দিন থাকেন, আপনি থাকলে আমরা একদম একেবারে খুব ভালো অবস্থায় থাকবো, আপনি থাকেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গেলেন সিলেটে, ওনাকে নাকি ওখানে বলছে যে আপনারা থাকেন, আপনারা যাবেন না। এই যদি চলতে থাকে তাহলে দেশের গন্তব্য কোথায়, আপনি কিভাবে স্থির করবেন? আমি এখানে তো কেউ গণক না যে এটা হইতে পারে। আজকে কিন্তু তারেক রহমান কিন্তু একটা কথা বলছে যে নির্বাচনের একেবারে প্ল্যানিং রোড ম্যাপ দেন। সাদা কালো পত্রিকার একটি শিরোনাম আমরা লক্ষ্য করলাম, ভোটাধিকার পাচ্ছেন 1.5 কোটি প্রবাসী। এটা অত্যন্ত ইতিবাচক একটি ব্যাপার। 15ই মের মধ্যে লিখিত মত দিবে দলগুলোকে, 3 পদ্ধতির মধ্যে বেছে নেওয়া হবে একটি। এ ব্যাপারে আপনার কি মনে হয়? দেখুন, ট্রাম্প নিয়ে বহুত আলোচনা, তার আসার আগের থেকে আলোচনা, বিশেষ করে ইমিগ্রেশন, অভিবাসী এবং সীমান্ত দিয়ে অবৈধ যে অনুপ্রবেশ, এইগুলো কিন্তু তার নির্বাচনের প্রধান এজেন্ডা। কিন্তু আমি কিন্তু ট্রাম্পের আরেকটা জিনিস খুব পজিটিভ দেখি। আপনি ঠিক আছে, আজকে তো মাত্র 100 দিন হলো তার, আপনি চিন্তা করুন তো ব্যাক দেন আগের টার্মে তার 4 বছর যদি আপনি দেখেন কাকে দূরে কোথায় পাঠাইছে, সে যতটুকু সরগোল তৈরি করে, যতটুকু মানুষ। ট্রাম্প, আমি একটা বিষয় বলি, ট্রাম্প হলে এমন একজন পার্সন, সে আতঙ্ক তৈরি করে। এই কারণেই করে যে ভয় আতঙ্কে আপনি তার কাছে যাবেন। এই যে দেখেন যে শুল্ক নিয়ে যে সেটা টোটাল একটা আতঙ্ক তৈরি করছে, সারা পৃথিবী তার উপরে ঝাঁপাইয়ে পড়ছে। এটা কি একটি পলিটিক্যাল স্ট্যান্ড কিংবা এটা কি একটি কৌশল বলতে পারেন? আমার মনে হয় ট্রাম্পের বোধহয় এটাই কৌশল, কারণ তাকে তো আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি। তো যে কথাটা আপনাকে বলতে চেয়েছিলাম সেটা হলো যে গত 16 যখন ক্যাম্পেইন হয় তখন সে বলছিল 6th অ্যাভিনিউতে, যে 6th অ্যাভিনিউতে যদি আমি দাঁড়িয়ে শ্যুট করে দিই একজন মুসলিমকে, তো আমার কিছু হবে না, আই ক্যান ডু ইট। কিন্তু এই দেখেন, এই ট্রাম্প পরবর্তীতে ক্ষমতায় আসার পরে সবচেয়ে সুসম্পর্ক যাদের সাথে সে রাখছে তারা হলো মুসলিম এবং তারা হলো মিডিল ইস্ট। এই জন্য বলেন তার সুসা এবং তার যে মানুষকে আতঙ্কে রাখা, এটা হলো তার একটা কৌশল। আমি আরেকটা কথা আপনাকে ইনফরমেশন এখানে দিতে চাই, ট্রাম্প রিপাবলিকান, কিন্তু ট্রাম্পের আগে কে ছিল ওবামা এবং বাইডেন যে পরিমাণ মুসলিমকে এই দেশ থেকে ডিপোর্ট করছে বা মিডিল ইস্টে হত্যা করছে বিভিন্ন যুদ্ধের আবরণে, ট্রাম্প কিন্তু সেই পরিমাণ কিছু করে নাই, কিচ্ছু না। ওরা ট্রাম্প তো ওদের কাছে শিশু। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ট্রাম্প কিন্তু যুদ্ধপ্রিয় লোক না, সে যুদ্ধ করে না, কিন্তু সে আরেকটা করে সাইকোলজিক্যালি, এই যে আতঙ্কর কথা বলছি, এটা এক ধরনের কৌশল বলতে পারেন। তো সিটিজেনশিপ এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া এই দেশের, সেটা হবে। আর সে যেটা সবচেয়ে হার্ড যে কাজটা করবে পলিটিক্যাল অ্যাজাইলামের জন্য, যেটা গত সপ্তাহের নিউজটা ছিল, আমার পত্রিকাতেও বোধহয় আসছে, সেটা হলো যে এত স্লো গতিতে পলিটিক্যাল অ্যাজাইলের কাজগুলি চলে, এটাকে সে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব শেষ করার জন্য একটা তাগিদ দিয়েছে। সেই কারণে হয়তো অনেক জেনুইন একজন ব্যক্তির রাজনৈতিক আশ্রয় পাওয়া উচিত। হয়তো খুব দ্রুততার কারণে, জাহাজদের দ্রুততার কারণে হয়তো এদিক সেদিক হইতে পারে, তবে পলিটিক্যাল অ্যাজাইল যারা নিয়েছেন বা নিতে যাচ্ছেন তাদের জন্য আমার কাছে মনে হয় একটু হার্ড টাইম, সময়টা একটু অন্যরকম। এখন দক্ষিণ এশিয়ার মানুষের সবচেয়ে বেশি দৃষ্টি ভারত পাকিস্তান ইস্যুর দিকে। আমরা একটি পত্রিকার শিরোনাম দেখলাম, পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। এরকম নানান রকমভাবেই খবরাখবর নানানভাবেই আসছে, কোনোটি গুজব, কোনোটি সত্য। এই বাস্তবতায় আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, ভারত 47 সালে দেশ ভাগ হওয়ার পর, আপনার দেশটা তো ভাগ হয়েছে দ্বিজাতিত্বের ভিত্তিতে। পাকিস্তানের সেনাবাহিনীর চিফ যে মুনিম, উনি কিন্তু এই হামলার 1 সপ্তাহ আগে সামরিক একাডেমিতে বোধহয় একটা অনুষ্ঠানে সে বলতেছিল যে
47-এ দেশ স্বাধীন হয়েছে আমাদের দ্বিজাতিত্বের ভিত্তিতে। সেই হিসাবে ভারত বা হিন্দুদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা অন্যরকম। সেটা কাপড় চোপড়ে, আমাদের বেশভূষায়, আমাদের খাদ্যে, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের ধর্ম, সব কিছুতে। এরপরেই কিন্তু ঘটনাটা ঘটলো। ঘটনাটা খুব দুঃখজনক। আমি মনে করি যে কোনো ধরনের স্কেজুয়ালিটি যে ভেরি স্যাড জিনিস, এবং একেবারে ধর্ম আইডেন্টিফাই করে মানুষ মারা, এটা শুনতেও বিব্রতকর মনে হয় আমার কাছে, যেটা মনে হয়। তো পাকিস্তান ভারতের উত্তেজনা, তারা চিরশত্রু। কথায় কথায় বলে না, লোকজনেই বলে যায় পাকিস্তান ভারতের চিরশত্রু। 4টা যুদ্ধ হয়েছে কিন্তু এখন পর্যন্ত। আর এই কাশ্মীর নিয়েই 3টা যুদ্ধ, বাংলাদেশ নিয়ে একটা। তো এগুলো তাদের টোটাল যুদ্ধের সংখ্যা 4টা। 48, তারপর আবার আপনার 62, তারপর আবার 99, তারপর না এর আগে 71, যেটা আমাদের সঙ্গে। তো এখন এই ঘটনাকে মোদির কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ। এখন চ্যালেঞ্জ কেন এটাও বলি, ডোমেস্টিক তাদের যে ইলেকশন আসতেছে বেশ কয়েকটা রাজ্যে, খুব গুরুত্বপূর্ণ রাজ্যে ইলেকশনগুলি আসতেছে, যেমন উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের না তাদের পশ্চিমবঙ্গ, আমাদের বেঙ্গল, যৌথ বেঙ্গল। তো সেটা ডোমেস্টিক একটা সিচুয়েশানে, আমি বলছি না যে তাদের ওইটা ফেক, আমি বলছি যদি তার ভারতের লোকজন কিন্তু যুদ্ধ চাচ্ছে। তারা বলি এনাফ ইজ এনাফ, আর কদিন পর পরে সেই মুম্বাই হামলা, সেই উরির হামলা, সেই বালাকোট হামলা, সেই এইরকম তো সবসময় ঘটছে। তো তারা যুদ্ধ চায়। তো এখন যে গভর্নমেন্ট, সে কী করবে? সে মনে করবে যে আমি যুদ্ধ যদি আমি না করি, এটা যদি রেসপন্স আমি না করি, তো আমি আগামী ইলেকশনে আমি পাস করতে পারবো না, বা এই গুরুত্বপূর্ণ রাজ্যগুলি ইলেকশন আসছে আমি পাস করতে পারবো না। সাম রাখি না কুল রাখি, কোন দিকে যাব? জনগণের দিকে যাব না আমি আমার দেশের? যুদ্ধের প্রক্রিয়াটাতে কি হইতে পারে? অর্থনৈতিক বিপর্যয় হইতে পারে, যদিও ভারতের চেয়ে পাকিস্তানের ক্ষতি বেশি হবে অর্থনৈতিকভাবে, বা পাকিস্তান তো অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়া। ভারতের ধরেন একটা জিনিস আছে কি, যে তাদের ইকোনমিটা স্ট্রং, কিন্তু তারপরেও কত দিন, 1 মাস 2 মাস ইউক্রেন এবং রাশিয়ান যুদ্ধের মতো বছর 2 কন্টিনিউ করা সম্ভব না। বা আজকে গাজাতে যা নারকীয় ঘটনা ঘটছে, আমরা প্রতিবাদ করি, কিন্তু অবলীলায় সেটা করে যাচ্ছে, এবং তাদের পয়সাও আছে। সেই তুলনায় হামাস ভিক্ষা করে পয়সা আনতে হয়। তো ভিক্ষা করে যুদ্ধে কতদিন টিকা যায়? হয় না। যেমন সেই একই অবস্থা পাকিস্তানেতে, পাকিস্তান কতদিন টিকবে? এটা ভারত পাকিস্তানেরই শুধু ব্যাপার নয়, এর যে সন্নিহিত কিংবা কাছাকাছি যে দেশগুলো, বিশেষ করে গোটা দক্ষিণ এশিয়া, তো এগুলোর কারণে, এই অস্থিতিশীলতার কারণে আক্রান্ত হচ্ছে দুইভাবে। এক হলো একটা টেনশন, ভীষণ টেনশন, এটা মনস্তাত্ত্বিক অনেকটা। আরেকটা কারণ হচ্ছে সবচেয়ে ভয়াবহ আক্রান্ত যেটা হবে অর্থনৈতিকভাবে। আরেকটা আতঙ্কিকতা আছে, ধরা যাক হাইপোথেটিক্যালি যুদ্ধ হবে, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে, পারমাণবিক বোমা ব্যবহার করা হবে। এখানে কিন্তু একটা পলিসি, ভারত কিন্তু একটা চুক্তি করতে হয় এই ইসের ব্যাপারে। ভারত কিন্তু বলছে যে তারা প্রথম ইউজ করবে না, এটা ভারতের নীতি। পাকিস্তানের নীতি হলো তারা প্রথম ইউজ করবে, তারা একটু মাথা গরম বেশি, তারা প্রথম ইউজ করবে। এখন ধরা যাক ভারত পাকিস্তান যদি বোমাটা ফেলে, বোমাটা নিশ্চয়ই ক্লোজ তাদের বর্ডার পর্যন্ত করবে না, কারণ এটা অন্তত 400 থেকে 500 কিলোমিটার রেঞ্জে পরে তাদের করতে হবে। তারা যদি বোমা ফেলে রাজস্থানে, তো তারা ক্ষতি করে, কারণ রাজস্থান থেকে তাদের বর্ডারের দূরত্ব মাত্র 25 কিলোমিটার বা 100 কিলোমিটার, কথার কথা। তো এখন তাদের টার্গেট করতে হবে যে এটাকে অ্যাটলিস্ট 500 মাইল দূরে ফেলানো। তো 500 মাইল দূরে ফেলতে গেলে বা 500 কিলোমিটার দূরে ফেলতে গেলে এটা কোথায় আসতেছে? মিড ভারত বা পূর্বাঞ্চলীয় ভারত। তা আমাদের অবস্থানটা কোথায়? আমাদের অবস্থা পূর্বাঞ্চলীয়। নেপালের অবস্থা একটু পূর্ব নর্থে, একটু নর্থে, সাউথে শ্রীলঙ্কা। তো এই যে আপনি বললেন, ইউ ভেরি রাইট কোয়েশ্চেন, যে এখন এই পারমাণবিক বোমা যদি নিক্ষেপ করা হয়, তা আমরাও মুক্ত না, আমাদেরও টেনশনে থাকা উচিত। এই জন্যই বলছি যে আপনি যেভাবেই যান, আপনি যুদ্ধ করতে গেলেও আমরা টেনশনে থাকতে হবে, আবার ইকোনমিক দিক দিয়ে আমরা সাফার করব। দুটি হইতে পারে, দুইটা জিনিস, অ্যাবসলিউটলি দুইটা জিনিস ঘটতে পারে। সবসময় বাংলাদেশের যে ইস্যুটি নিয়ে আমরা পত্রিকায় আগে দেখা যেত না, সেটি দেখা যাচ্ছে এখন, সেটি হচ্ছে বাংলাদেশের বাতাসের দূষণ নিয়ে প্রতিদিন বাংলাদেশের সংবাদ প্রকাশিত হয়, এবং প্রতিদিন সবচেয়ে অ্যালার্মিং খবর হচ্ছে যে প্রতিদিন এটি বাংলাদেশের প্রধান গণমাধ্যমগুলো এ বিষয়ক সংবাদ প্রস্তুত করে। এ বিষয়ে তাদের একটি আলাদা বিট প্রস্তুত রেখেছে এই বিষয়ে সংবাদ প্রস্তুত রাখার জন্য। তার মানে আমরা আতঙ্কিত হই
এবং সবচেয়ে শঙ্কার কথা হচ্ছে যে ঢাকার পরিবেশ, মানুষ বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে, ঢাকার বাতাস। এই ব্যাপার নিয়ে অনেকের কাছে অনেক রকমের তথ্য, এবং 1-2 দিন পরপরই আমাদের ঢাকা শহর থাকে বাতাস দূষণের দিক দিয়ে শীর্ষে। এ ব্যাপারে আপনার উদ্বেগ কিংবা পর্যবেক্ষণ কিরকম আমি একটু জানতে চাই। থ্যাংক ইউ। আপনাকে এটা বলে কথা একটি উত্তর আপনি নিজেও দিচ্ছেন, সেটা হলো কি, আপনি আন্তর্জাতিক বিভিন্ন যে ফাউন্ডেশন বা যে সমস্ত এনজিওগুলি যে রিপোর্টগুলি করে, আমরা তো ধরুন পত্রিকা ব্যয় করি, তো খবরই প্রায় প্রতি মাসে এই ধরনের একটা নিউজ পাবেন আপনি। দূষণে ঢাকা প্রথম, বা দূষণে ঢাকা দ্বিতীয়, দূষণে ইন্ডিয়ান স্টেট ইয়েগুলিও আছে, শহরগুলিও আছে, যেমন দিল্লি খুব দূষণ বিভিন্ন কারণে, বোম্বেতে এরকম, করাচি হইতে পারে, কিন্তু ঢাকা কিন্তু সবচেয়ে বেশি। কিন্তু ঢাকার কারণটাও, এটার একটা কারণও আছে। আমাদের থেকে আর কত দূর ছিল মানে সিঙ্গাপুর, আপনি নিশ্চয়ই সিঙ্গাপুর গেছেন, আমাদের থেকে তো সিঙ্গাপুর বেশি দূর না। কেন সিঙ্গাপুর এরকম ওয়েস্টার্ন সেগুলো নাই, বালি নাই, তারা করতে পারছে, আমরা পারতেছি না কেন? ইনফ্রাস্ট্রাকচার বলতে যে আমাদের দেশের যে এখন সেটা প্ল্যানিং নেই, নেটওয়ার্কটা ঠিকমতো কাজ করতেছে না। আপনি দেখবেন যে ঢাকা শহরের যে বাড়িঘর তোলা হয়েছে, সমস্ত এর মধ্যে 80% বাড়িঘর আপনার ভূমিকম্প যেটা সঙ্গে অ্যাডজাস্টেবল না। যেমন এই যে আমাদের কিছুদিন আগে পদ্মা ব্রিজটা হলো, পদ্মা ব্রিজের প্রথম ইয়েটা কি, পদ্মা ব্রিজে কিন্তু একটা বিশাল আছে, ক্লোজ আছে, সেটা হলো যে অলমোস্ট 9 সেতেও যদি ভূমিকম্প হয়, পদ্মা ব্রিজের কিন্তু ক্ষতি হবে না। তা আমাদের এই অপরিকল্পিত বিল্ডিং ব্যবস্থা ঢাকা শহরের, এবং ধুলিবালি যেগুলিকে সংরক্ষণ করা হয় না, আপনি দেখবেন যে নিউ ইয়র্কে হোক বা উন্নত কোনো দেশে হোক, যখন বিল্ডিং করে তখন দেখবেন কাপড় দিয়ে ঢেকে রাখে, কারণ এর থেকে অনেক ডাস্ট আসে, এটা সেটা আসতেই পারে, শ্রমিকরা ভিতরে কাজ করে, কিন্তু আপনি পাশে দিয়ে হেঁটে গেলেও কিন্তু আপনি টের পাবেন না যেখানে ধুলিবালি আছে। তো আমাদের তো কোনো প্ল্যান নাই। আমাদের ধুলিবালি করতে গেছে, ধুলিবালি এখান থেকে তো ঢাকা শহরে ধুলিবালি করতে আসা কথা, ওই দিক দিয়ে রমনা পার্ক, এদিক দিয়ে বিশাল লেক, ওই দিক দিয়ে বুড়িগঙ্গা নদী। আপনি বুড়িগঙ্গা নদীর পানির কথা চিন্তা করেন, সেখানে দূষণ, পানি দূষণ, সেখানে বুড়িগঙ্গা নদীর মাছ, আমি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখতেছিলাম যে মাছটিও পর্যন্ত নিরাপদ না, মানুষ যে মাছ খাবে বুড়িগঙ্গা নদী সেটাও নিরাপদ না। পৃথিবীর সব দেশের ক্যাপিটালে একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে, এখানে দুটো অ্যাডমিনিস্ট্রেশন থাকাতে যে প্রতিযোগিতা, সে প্রতিযোগিতাও কিন্তু এই এনভায়রনমেন্টের জন্য একটা কারণ, এটাও একটা বড় কারণ আর কি। ধন্যবাদ রতন তালুকদার। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন নিউ ইয়র্ক থেকে জন্মভূমি পত্রিকা প্রকাশ করেন যিনি রতন তালুকদার দীর্ঘ 25 বছর ধরে। এরকম একজন মানুষ যখন বাংলাদেশ সম্পর্কে যে কোনো বিষয় সম্পর্কে এত সুগভীর পর্যবেক্ষণ রাখেন, এটি প্রমাণিত হয় একজন সম্পাদক এবং সাংবাদিক সমাজের একটি আলাদা অংশ, তাদের দৃষ্টি অনেক গভীরে বিস্তৃত এবং তারা অনেক কিছুর খবর রাখেন। প্রিয় দর্শক, প্রবাসের কথার আজকের এই আয়োজন, সংবাদপত্র নিয়ে যে আলোচনা, তা এখানে শেষ হচ্ছে। দেখা হবে আগামী সপ্তাহে এই সময়ে চ্যানেল আইয়ের এই অনুষ্ঠানে। সে অবধি সবার জন্য শুভকামনা।